ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। তোমাদের সঙ্গে আরও একটা চ্যাপ্টারের এমসিকিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা এমসিকিউ। তো এটা পার্ট 1। এরপরে ধীরে ধীরে যে ভিডিওগুলো দেব সেখানে আমি তোমাদের কিন্তু পার্ট 2, পার্ট 3 হিসাবেই দেব। তো ফার্স্ট আশা করি যে এই যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এমসিকিউ বা বিভিন্ন সামস বা ম্যাথমেটিক্সের বা স্ট্যাটিস্টিক্সের, আশা করি তোমাদের এক্সাম প্রিপারেশনে হেল্প হচ্ছে। যদি হেল্প হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে, বা তোমাদের যদি কোনো পার্টিকুলার কোনো চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ এর দরকার পড়ে সেগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার। তো এবারে আমরা এই যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের যে প্রশ্নগুলো এমসিকিউগুলো নিয়েছি সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি, এবং যেখানে কিছু কিছু জায়গায় যেগুলো আমার মনে হবে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আমি এক্সপ্লেনও করে দেবো। ফার্স্ট, প্রাইম কস্ট কি? তো প্রাইম কস্ট হচ্ছে বেসিক্যালি ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেসের একটা সাম। তো এখানে কি হবে না, টোটাল অফ ডাইরেক্ট এক্সপেন্সেস, দ্য টোটাল অফ ডাইরেক্ট কস্ট বা ডাইরেক্ট এক্সপেন্সেস, সমস্ত ডাইরেক্ট কস্টের যে সামটা হচ্ছে, টোটালটা, সেটাই হচ্ছে প্রাইম কস্ট। সেকেন্ড প্রশ্ন, আ কোম্পানি এমপ্লয়েস 3 drivers to deliver goods to its customer. The salaries paid to these drivers are, তো এই যে ড্রাইভারদের স্যালারি পে করা হবে সেটা বলছে কোথায় আসবে। ফার্স্ট বলছে আ পার্ট অফ প্রাইম কস্ট, আর ডাইরেক্ট প্রোডাকশন এক্সপেন্সেস, আর প্রোডাকশন ওভারহেড। এটা হচ্ছে বেসিক্যালি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের আন্ডারে চলে আসবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, a company has to pay ₹5 per unit royalty to designer of a product which it manufacture and sells. The royalty charge would be classified in the company's account as, তো এখানে কোম্পানিকে রয়্যালটি বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিনিস যদি আমাকে বানাতে হয়, বা আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি কোনো তোমরা যে বুকসগুলো পড়ছো সেই বুকসগুলো বেসিক্যালি যে রাইটারকে যে রাইটার লিখেছে সেই রাইটারকে অ্যাজ দ্য রেমুনারেশনের জন্য, মানে পর যে বুকসগুলো মার্কেটে সেল হচ্ছে প্রত্যেকটা বইয়ের জন্য একটা অ্যামাউন্ট তাকে দিতে হয়, ওই বইটা যেহেতু সেই রাইটার লিখেছেন। তো তার যে এক্সপেন্সেসটা সেটাকে বলা হয় রয়্যালটি। সেটা কোথায় অ্যাকচুয়ালি চার্জ করা, সেটা হচ্ছে বেসিক্যালি ডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে চলে আসে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ডাইরেক্ট এক্সপেন্সেস। পরেরটা, ড্যাশ ইজ দ্য মেথড অফ ডিলিং উইথ ওভারহেড হুইচ ইনভলভস ট্রেডিং কমন কস্ট ওভার কস্ট সেন্টার অন দ্য বেসিস, এখানে ক্যাট হয়ে গেছে, ওটা হচ্ছে কস্ট সেন্টার, ওভার কস্ট সেন্টার অন দ্য বেসিস অফ দ্য বেনিফিট রিসিভড। তো ডিফারেন্ট কস্ট সেন্টারগুলো যেটা রয়েছে সেখানের মধ্যে স্প্রেড করে দেওয়া হয়। এটাকে কি বলা হচ্ছে, এটা কি মেথড? এটাকে বলা হচ্ছে ওভারহেড অ্যাপোর্শনমেন্ট মেথডের বেসিসে কিন্তু এটাকে কি করা হয়, ডিস্ট্রিবিউট করা হয়। পরের প্রশ্ন আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং classification is meant for distinction between direct cost and indirect cost. তো ডাইরেক্ট কস্ট আর ইনডাইরেক্ট কস্টের মধ্যে যে ডিস্টিংশন মানে পার্থক্য করা, সেটা বেসিক্যালি কি বেসিসে হয়, সেটা হচ্ছে এলিমেন্ট বেসিসে কিন্তু করা হয়। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাপ্লিকেবল ফর কস্ট কন্ট্রোল। এখানে যে 4টে পয়েন্ট দিয়েছে কোনটা কস্ট কন্ট্রোলের জন্য অ্যাপ্লিকেবল। ইট ইজ রিলেটেড উইথ দ্য ফিউচার। সেকেন্ড, ইট ইজ কারেক্টিভ ফাংশনস। নেক্সট, ইট এন্ড হোয়েন টার্গেট আর অ্যাচিভড। নেক্সট, ইট চ্যালেঞ্জেস দ্য স্ট্যান্ডার্ড সেট। তো কস্ট কন্ট্রোল বেসিক্যালি কেন করা হয়? কস্ট কন্ট্রোল করা হয় বেসিক্যালি যে প্রোডাক্ট আছে বা ওভারঅল কস্ট অফ দ্য কোম্পানি সেটাকে কিন্তু মিনিমাইজ করার জন্য। তো এখানে কোন পয়েন্টটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল? এখানে থার্ড পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল। ইট এন্ড হোয়েন দ্য টার্গেট আর অ্যাচিভ। কস্ট কন্ট্রোল
তখনই শেষ হয় যখন টার্গেটটা অ্যাচিভ হয় পার্টিকুলার। কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাকশন করার সময় দেখা যায় তার ধরা হয়েছিল, বাজেটেড করা হয়েছিল বা এস্টিমেট করা হয়েছিল সেই পার্টিকুলার খরচটা হবে 10 টাকা, সেক্ষেত্রে এক্সপেন্সেসটা হয়ে গেছে 20 টাকা বা 12 টাকা 13 টাকা হয়ে গেছে। সেক্ষেত্রে 12 টাকা কেন, 13 টাকা, 12 13, 10 টাকা থেকে কি 12 13 কেন হয়ে গেল, সেইটাকে মিনিমাইজ করার জন্য কস্ট কন্ট্রোল করা হয়। তো সেটার জন্য কোনটা অ্যাপ্লিকেবল হবে না, থার্ড পয়েন্ট আমাদের। নেক্সট পরের প্রশ্ন 7 নম্বর, ড্যাশ ইজ এনিথিং ফর হুইচ আ সেপারেট মেজারমেন্ট অফ কস্ট ইজ রিকোয়ার্ড। তো কোনটার জন্য এখানে কস্ট মেজারমেন্টের দরকার পড়ে না, কস্ট অবজেক্টের জন্য কিন্তু সেপারেট মেজারমেন্টের দরকার পড়ে। নেক্সট পরের প্রশ্ন 8 নম্বর, টিকিট কাউন্টার ইন এ মেট্রো স্টেশন ইজ এ এক্সাম্পল অফ। টিকিট কাউন্টার হচ্ছে বেসিক্যালি আমাদের রেভিনিউ সেন্টার হিসেবে আমরা জানব। তো টিকিট কাউন্টার হচ্ছে রেভিনিউ সেন্টার। নেক্সট এখানে আরও আছে কস্ট সেন্টার আছে বা ইনভেস্টমেন্ট সেন্টার আছে। কস্ট সেন্টার হচ্ছে বেসিক্যালি যেই পার্টিকুলার জায়গায় খরচগুলো হচ্ছে সেইগুলোকে বলা হয় কস্ট সেন্টার, যা মেনটেনেন্স হতে পারে বা যেটা রয়েছে স্টাফ রয়েছে সেইখানে হতে পারে কস্ট হিসাবে, সেইগুলো হচ্ছে কস্টের আন্ডারে চলে আসবে। তো নেক্সট পরের প্রশ্ন চলে যাই, হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সাম্পল অফ ফাংশনাল ক্লাসিফিকেশন অফ কস্ট। তো ফাংশনাল ক্লাসিফিকেশন অফ কস্টের এক্সাম্পল কি, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ কস্ট। নেক্সট অ্যাবজর্পশন কস্টিং ইজ অলসো রেফার্ড অ্যাজ। অ্যাবজর্পশন কস্টিংকে আলাদা আলাদা কী নামে বলা হয়, হিস্টোরিক্যাল কস্টিং আছে, ট্র্যাডিশনাল কস্টিংও বলা হয়, আর ফুল কস্টিংও বলা হয়। তো এখানে অল অফ দেম যেটা আছে সেইটাই হবে। অ্যাবজর্পশন কস্টিংকে এই সবকটাই বলা হয়, হিস্টোরিক্যাল কস্টিং, ট্র্যাডিশনাল কস্টিং আর ফুল কস্টিং। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং এর প্রাইমারি অবজেক্টিভটা কি? তো প্রথম কস্ট করাই হয় বেসিক্যালি কস্ট কন্ট্রোল করার জন্য, অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টও করা হয় বেসিক্যালি। কস্ট অ্যাকাউন্টিং বা কস্ট ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটার মেন রিজন একটা হচ্ছে কস্ট কন্ট্রোল করা, আর একটা হচ্ছে ডিসিশন মেকিংয়ে হেল্প করা। তো এখানে লাস্ট যে পয়েন্টটা রয়েছে, ফেসিলিটেট কস্ট কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য টার্ম অপরচুনিটি কস্ট রেফার্ড টু ইন কস্ট অ্যাকাউন্টিং। তো অপরচুনিটি কস্ট বলতে কি বুঝি? তো আমরা ইকোনমিক্সে বহুবার পড়েছি, অপরচুনিটি কস্ট হচ্ছে নেক্সট বেস্ট অল্টারনেটিভের যে ইনকামটা হতে পারতো সেটাকেই বলা হচ্ছে অপরচুনিটি কস্ট, নেক্সট বেস্ট ইনকাম। তো এখানে বি পয়েন্টটা হবে কস্ট অফ নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগন। 13 নম্বর প্রশ্ন, ইন দ্য কনটেক্সট অফ কস্ট এলিমেন্ট হুইচ ক্যাটাগরি ইনক্লুড দ্য কস্ট অফ র মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস। এটা কোথায় আছে? প্রাইম কস্টের আন্ডারে আছে, এটা আমরা সবাই জানি। নেক্সট 14 নম্বর প্রশ্ন 14, হোয়াট টাইপ অফ কস্ট ইজ ইনকার্ড টু সাপোর্ট মাল্টিপল কস্ট অবজেক্ট বাট ক্যানট ডাইরেক্টলি ট্রেস টু এনি স্পেসিফিক ওয়ান। তো কোন কস্ট যেটা ডাইরেক্টলি খুঁজে পাওয়া যায় না বাট সেটা ইনডাইরেক্টলি থাকে। বেসিক্যালি অনেক ধরনের কস্ট তার মধ্যে ইনক্লুড করা থাকে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্ট কিন্তু ডাইরেক্টলি ট্রেস করা যায় না। নেক্সট পরের যে প্রশ্নটা রয়েছে 15, হুইচ ইজ দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য কস্ট অফ প্রোডাকশন ইন এ ম্যানুফ্যাকচারিং এন্টিটি। তো কস্ট অফ প্রোডাকশন কীভাবে পাওয়া যায় না, ফার্স্ট আমরা যেটা করি সেটা হচ্ছে প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের পাবো, সেক্ষেত্রে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। তো এখানে যে অপশনগুলো দিয়েছে সেটা হচ্ছে টোটাল কস্ট মাইনাস ওপেনিং স্টক, হবে না। সেকেন্ড ওপেনিং স্টক পারচেস মাইনাস ক্লোজিং স্টক, এটাও হবে না। তারপরে যেটা বলেছে ডাইরেক্ট মেটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার, যদি ডাইরেক্ট মেটেরিয়াল ডাইরেক্ট লেবার যোগ করি প্রাইম কস্ট পাওয়া যাবে, তার সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কিন্তু কস্ট অফ প্রোডাকশন পাওয়া যাবে। তো লাস্ট অপশনটাও কিন্তু হবে না, সেলিং প্রাইস মাইনাস গ্রস প্রফিট করলেও কিন্তু সেটা আসবে না। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিডাক্টেড ফ্রম দ্য টোটাল কস্ট টু ক্যালকুলেট নেট প্রফিট। তো টোটাল কস্টের থেকে
কোনটা বাদ দিলে নেট প্রফিট পাওয়া যায়? টোটাল কস্টের থেকে আমরা যদি সেলিং এক্সপেন্সেস যেটা রয়েছে ডিডাক্টেড ফ্রম টোটাল কস্ট সেলিং এক্সপেন্সেস, তাহলে আমরা নেট প্রফিট পেয়ে থাকি। নেক্সট 17, if a business has an opportunity cost of rupees 10,000 for choosing one project over another, what is the economic cost? তাহলে তার ইকোনমিক কস্ট কত হবে? ইকোনমিক কস্টও হবে কিন্তু 10,000 সেম। নেক্সট প্রশ্ন, if the material cost 20,000, ডাইরেক্ট লেবার হচ্ছে 15,000, ডাইরেক্ট এক্সপেন্সেস হচ্ছে 5,000, তো প্রাইম কস্ট কি হবে? তিনটে এক্সপেন্সেস যোগ করে দাও, 20, 15, 5,000 যোগ করে দিলে 40,000 হচ্ছে প্রাইম কস্ট। নেক্সট, if the manufacturing cost are rupees 50,000 and the number of unit produced are 5,000, what is the fixed cost per unit? তো ডিভাইড করে দাও 50,000 ডিভাইডেড বাই 5,000 করলে আসবে ₹10। তো ফিক্সড কস্ট পার ইউনিট হচ্ছে ₹10। পরের প্রশ্ন 20, if the direct material consumed are 30,000, ডাইরেক্ট লেবার 20,000, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 15,000, হোয়াট ইজ দ্য টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট? তো তিনটে এক্সপেন্সেস যোগ করে দাও, 30,000 প্লাস 20,000 50, আর 15,000 যোগ করলে 65,000। তো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে বা কস্ট অফ প্রোডাকশন যেটা রয়েছে সেটা হচ্ছে 65,000। পরের প্রশ্ন, ইফ গ্রস প্রফিট ইজ 40,000, সেলিং এক্সপেন্সেস হচ্ছে 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে 5,000, হোয়াট ইজ দ্য নেট প্রফিট? তো এখানে নেট প্রফিটটা কত হবে? তো গ্রস প্রফিটের থেকে বাকি যে এক্সপেন্সেস দ্যাট ইজ সেলিং এক্সপেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমরা বাদ দিয়ে দেবো। তো 40,000 থেকে বাকি 15,000 বাদ দিয়ে দিলে আমাদের নেট প্রফিট চলে আসবে দ্যাট ইজ 25,000। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার অ্যাজ নর্মাল লস অফ মেটেরিয়াল? এর মধ্যে কোনটা নর্মাল লস অফ মেটেরিয়াল হিসেবে ধরা হবে? পিলফিরারেজ, লস ডিউ টু অ্যাক্সিডেন্ট, লস ডিউ টু কেয়ারলেস হ্যান্ডেলিং অফ মেটেরিয়াল, নান অফ দিস। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে লস ডিউ টু কেয়ারলেস হ্যান্ডেলিং অফ মেটেরিয়াল। পরের প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ কস্ট ইজ, তো এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মেটেরিয়াল বা এলিমেন্টটা কোনটা কস্টের মধ্যে? সেটা হচ্ছে মেটেরিয়াল। এখানে সবচেয়ে কস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মেটেরিয়াল, হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কস্ট এলিমেন্ট। পরের প্রশ্ন, ডাইরেক্ট মেটেরিয়াল ইজ এ, তো ডাইরেক্ট মেটেরিয়ালটা কি? না, ডাইরেক্ট মেটেরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং ডিস্ট্রিবিউশন কস্ট, অল অফ দিস। তো ডাইরেক্ট মেটেরিয়াল হচ্ছে বেসিক্যালি প্রাইম কস্টের আন্ডারে আসে, তো নান অফ দিস হবে এখানে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার অ্যাজ অ্যাকাউন্টিং রেকর্ড? তো এখানে এর মধ্যে কোনটা অ্যাকাউন্টিং রেকর্ডের মধ্যে চলে আসে? বিন কার্ড, বিল অফ মেটেরিয়াল, তো এইগুলো হচ্ছে বেসিক্যালি কস্ট এলিমেন্ট, মানে কস্টিংয়ের জন্য লাগে। স্টোর লেজার যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্টিং রেকর্ড হিসাবে ইউজ করা হয়। তো ডাইরেক্ট মেটেরিয়াল ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ, ডাইরেক্ট মেটেরিয়ালটা কী হিসাবে ক্লাসিফাই করা হয়? ফিক্সড কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, তারপর বলেছে প্রাইম কস্ট, ভেরিয়েবল কস্ট। তো এখানে কস্টটাকে কী হিসাবে ডিনোট করা হয়? এটা প্রাইম কস্টের আন্ডারে আসবে না, এখানে বলছে ডাইরেক্ট মেটেরিয়ালটা কী কস্ট, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। পরের প্রশ্ন 27, তো 27-এ আমাদের কি বলেছে? ইন হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস অফ প্রাইজিং কস্ট ল্যাগ বিহাইন্ড কারেন্ট ইকোনমিক ভ্যালু? তো এখানে কোনটার কস্টটা কারেন্ট ইকোনমিক ভ্যালু মানে কারেন্ট যে প্রাইস তার থেকে মানে পরের মানে কম থাকে? সেটা হচ্ছে ফিফো মেথড যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের যে ক্লোজিং স্টকের যে ভ্যালুটা থাকে সেই ক্লোজিং স্টকের ভ্যালুটা কিন্তু বেসিক্যালি কারেন্ট ইকোনমিক ভ্যালুর থেকে কম আসে। তো সেক্ষেত্রে সেটা হয়। নেক্সট 28 যেটা রয়েছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং মেথড ইস্যু অফ মেটেরিয়াল আর প্রাইসড অ্যাট প্রি ডিটারমাইন্ড রেট? তো ইস্যু অফ মেটেরিয়াল যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি কোন মেথড ইউজ করা হবে? সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস মেথড। প্রি ডিটারমাইন্ড রেটে যদি সেটা ইস্যু করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস মেথড ইউজ করা হয় সেক্ষেত্রে। লাস্ট প্রশ্ন এই ভিডিওর, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মেথড স্মুথস আউট দ্য এফেক্ট অফ ফ্ল্যাকচুয়েশন হোয়েন মেটেরিয়ালস প্রাইস ফ্ল্যাকচুয়েট ওয়াইডলি? তো
তো মেটেরিয়াল প্রাইস যদি অনেকটা ফ্ল্যাকচুয়েট করে যায় সেক্ষেত্রে আমরা কোন কস্টিং মেথডটা বেসিক্যালি ইউজ করে থাকি? এক্ষেত্রে আমরা ওয়েটেড অ্যাভারেজ যে মেথডটা রয়েছে সেটা আমরা ইউজ করে থাকি ন্যাচারালি। তো ফিফো, লিফো বা সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ মেথড কোথায় বেসিক্যালি ইউজ করা হবে এবং কখন ইউজ করা হবে সেটা কিন্তু জানা খুব ইম্পর্ট্যান্ট। তো ফার্স্ট আমরা যদি ফিফো মেথডকে ধরি, ফিফো দ্যাট মিনস হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো ফিফো মেথড সবচেয়ে বেশি এফেক্টিভ হবে যখন প্রাইসটা ফল করবে। দ্যাট মিনস যে গুডসগুলো আমাদের বাই করা হচ্ছে সেই গুডসের প্রাইস যখন ফল করা হবে, কমতে থাকবে মার্কেটে, সেক্ষেত্রে ফিফো মেথড কিন্তু সবচেয়ে বেস্ট রেজাল্ট দেবে। অ্যান্ড নেক্সট এটা কেন বলা হচ্ছে সেটাও এক্সপ্লেন করে দিচ্ছি। ফিফো দ্যাট মিনস ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে জিনিসটা সবার প্রথম এসছে সেই জিনিসটা সবার প্রথম কিন্তু বেরিয়ে যাবে ফ্যাক্টরি থেকে বা গোডাউন থেকে। তো সেক্ষেত্রে ফলিং প্রাইস দ্যাট মিনস দাম কমলে ফিফো ইউজ করব। কেন দাম কমলে? যদি দাম কমে, যে প্রোডাক্টটা সবার লাস্টে ঢুকছে তার কিন্তু দামটা কম আছে। সাপোজ সবার লাস্ট যে প্রোডাক্টটা ঢুকছে সেই প্রোডাক্টের দাম 9 টাকা, এর আগে যে প্রোডাক্টগুলো ছিল তার দাম ছিল 10 টাকা করে। তো ফিফো মেথডে ওই 10 টাকার প্রোডাক্টগুলো আগে বেরিয়ে যাবে, পড়ে থাকবে যে লাস্ট যে প্রোডাক্টটা ঢুকেছে 9 টাকা করে সেই প্রোডাক্টটা। তো 9 টাকার প্রোডাক্ট যেটা থাকবে, তাহলে সেই 9 টাকার যেহেতু দাম হয়ে গেছে, তাহলে আমার কিন্তু যেটা ক্লোজিং স্টক তার ভ্যালু কিন্তু আমি 9 টাকা করেই ডিনোট করব। সেক্ষেত্রে যে সুবিধাটা কোম্পানি পাবে, সেক্ষেত্রে কোম্পানির যে কস্টিং ভ্যালু অফ ক্লোজিং স্টক সেটা কিন্তু কী হবে না, সবসময় কী হবে, সেটা মার্কেট প্রাইস যেটা থাকবে তার থেকে কম হবে। যেহেতু আমরা ক্লোজিং স্টকের ভ্যালুয়েশনটা মার্কেট প্রাইস আর কস্ট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার করি, মানে যেটা কম আসে সেটা আমরা নিই, সেক্ষেত্রে ফিফো মেথডটা ফলিং প্রাইসেসের ক্ষেত্রে সবচেয়ে কম হবে। তো 10 টাকা আগে ছিল, পরের যে মেটেরিয়ালটা কিনলাম সেটা 9 টাকা করে, তো আমরা যখন ভ্যালুয়েশন অফ স্টক করছি সেটা হচ্ছে 9 টাকা করে ধরেই করবো। দ্যাট মিনস কম দামটাকে ধরেই আমরা করছি। সেক্ষেত্রে ভ্যালু অফ ক্লোজিং স্টকসের রেজাল্টটা সবসময় কিন্তু ফেভারেবল আসবে। এবার আসি লিফো মেথডের ক্ষেত্রে। লিফো মেথডের ক্ষেত্রে যেটা বলছে, লিফোর ক্ষেত্রে হচ্ছে আমরা রাইজিং প্রাইসেস, দাম বাড়লে লিফো মেথড কিন্তু আমরা ইউজ করতে পারি। কেন? দাম বাড়ছে, দ্যাট মিনস যে এবার ধরে নিচ্ছি আগে যে প্রোডাক্টগুলো আমরা কিনেছি 10 টাকা করে কিনেছি, এখন যে প্রোডাক্টগুলো কিনছি সেগুলো 11 টাকা করে কিনছি। তো এক্ষেত্রে যেটা হবে, লাস্ট ইন ফার্স্ট আউট যদি করি, তার মানে 11 টাকার প্রোডাক্ট যেটা আমরা লাস্ট কিনলাম সেই প্রোডাক্টটা সবার আগে কিন্তু সেল হয়ে যাবে বা ফ্যাক্টরি থেকে বেরিয়ে যাবে। এক্ষেত্রে পড়ে থাকলো কোন গুডসটা? পড়ে থাকলো ওই 10 টাকার গুডসগুলো। সেক্ষেত্রে এই 10 টাকার যে গুডসগুলো রয়েছে, তাহলে তার ন্যাচারালি মার্কেট প্রাইসের থেকে এর ভ্যালু কিন্তু কম হলো। এক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ক্লোজিং স্টকের ভ্যালুটা এখানেও কিন্তু অন্য মেথডের তুলনায় কী হবে না, কম আসবে, যেটা আমরা কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্টে শো করি। তো ক্লোজিং স্টকসের যে ভ্যালুয়েশন সেটা বেসিক্যালি ডিপেন্ড করে যে দামটা, পার্টিকুলার মেটেরিয়ালের যে প্রাইসটা রয়েছে তার ইনক্রিজ বা ডিক্রিজের ওপর। যদি প্রাইস আমাদের ফল করে সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফিফো মেথড। যদি প্রাইস রাইজ করে সেক্ষেত্রে আমরা লিফো মেথড ইউজ করি। নেক্সট রয়েছে সিম্পল অ্যাভারেজ মেথড। সিম্পল অ্যাভারেজ মেথড আমরা তখনই ইউজ করব যখন পারচেস যে কোয়ান্টিটি রয়েছে, পারচেস কোয়ান্টিটি ইউনিফাইড হবে। ইউনিফাইড মানে একই ধরনের আমরা কোয়ান্টিটি বাই করব। প্রত্যেকবার আমি যদি 400 ইউনিটসই বাই করি প্রত্যেকটা অর্ডারে, সেক্ষেত্রে আমরা সিম্পল অ্যাভারেজ মেথড কিন্তু ইউজ করতে পারি। নেক্সট যেটা রয়েছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড অ্যাভারেজ মেথড আমরা ইউজ করব বেসিক্যালি যখন প্রাইসটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করবে। প্রাইস যখন খুব বেশি ফ্ল্যাকচুয়েট করবে সেক্ষেত্রে, মানে হঠাৎ করে একবার বেড়ে গেল, হঠাৎ করে যদি কমে যায়, সেক্ষেত্রে আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডটা ইউজ করতে পারি। তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন মেথডটা কখন সুইটেবল
সেটা কিন্তু তোমাদের কিন্তু এক্সাম হলে কাজে লাগবে। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ।